শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। বিখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক নগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন 1861 সালে। বিভিন্ন ইংরেজি পত্রিকার সম্পাদক হিসেবে ইনি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ফিনিক্স, লাহোর ট্রিবিউন, ইন্ডিয়ান পিপল ইত্যাদি। এর পাশাপাশি ছিল বিভিন্ন বাংলা পত্রপত্রিকায় কাজ। ছোট গল্প লেখক এবং ঔপন্যাসিক হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম আছে। মধ্যযুগের দুই কবি বিদ্যাপতি ও চণ্ডীদাস সম্পর্কিত গবেষণাধর্মী রচনা ও সম্পাদনা তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। গল্প স্বল্পে আমাদের আজকের গল্প নগেন্দ্রনাথ গুপ্তের লেখা ছোট গল্প জাল কুঞ্জলাল। এই গল্পের প্রথম প্রকাশ বাংলার 1300 সনে বৈশাখ মাসে সাহিত্য পত্রিকায়। আজকের গল্পে আবহ নির্মাণ অর্ণব, গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে জাল কুঞ্জলাল। ডাক্তারি পরীক্ষায় পাশ করার পর 5 বছর ডাক্তারি করছি। রোগী পেলে অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা করি, কিন্তু এই পর্যন্ত নামও হলো না আর পয়সারও জমল না। অতি কষ্টে সংসার চালাই। অন্য কোনো কাজও শিখিনি যে ডাক্তারি ছেড়ে দিয়ে অন্য কিছু করব। 7-5 ভাবতে ভাবতে মন সবসময় বিষণ্ণ থাকত। একদিন সন্ধ্যার সময় বাড়ির ভেতর বসে আছি, প্রায় অন্ধকার হয়েছে। চাকর এসে সংবাদ দিল, বাইরে একটি বাবু আপনাকে ডাকছেন। বাইরে এসে দেখলাম একটি ভদ্রলোক, বয়স ওই 25 বছর হবে, গোঁফ দাড়ি কিছু বেশি। আমায় দেখে জিজ্ঞেস করল, আপনি ডাক্তারবাবু? আগে হ্যাঁ, বসুন। বসে বলল, আপনার কাছে এসেছি এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার শরীরটা একটু অসুস্থ। কি হয়েছে? আসলে কয়েকদিন থেকেই মাঝে মধ্যেই আমার বুকে ব্যথা করে। কোনো কোনো সময় তো শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হয়। জামা খুলে ফেলুন, ভালো করে পরীক্ষা করে দেখছি। ঘরে বাতি জ্বলছিল। রোগীর শরীরের পাশে বাতাস লাগে, সেজন্য আমি দরজা বন্ধ করে দিলাম। তার অনাবৃত শরীর দেখে তাকে খুব বলিষ্ঠ ও সুস্থ বলে মনে হলো। অনেকক্ষণ পর্যন্ত পরীক্ষা করে দেখলাম, কোনো রকম রোগ অথবা রোগের সূত্রপাতের কোনো লক্ষণও দেখতে পেলাম না। অবশেষে বললাম, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার শরীরে কোনো রোগ নেই। জামা পরতে পরতে যুবক বলল, তাহলে ব্যথা করে কেন? হ্যাঁ, সামান্য কারণে মাঝে মাঝে মাংসপেশিতে হয়তো যন্ত্রণা হয়, তাতে মনে হয় যে বুকের ভেতর ব্যথা হচ্ছে। আপনারও সেরকমই হয়তো ভ্রম হয়ে থাকবে। আশঙ্কার কোনো কারণ নেই। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে যুবক আমার হাতে দিল। এতদিন কখনো কেউ 10 টাকা আমাকে দেয়নি। আমি নোটটা ফিরিয়ে দিতে চাইলাম। বললাম, বাড়িতে রোগী দেখার জন্য আমি কিছু টাকা নিই না। যুবক বলল, গরিবের কাছে যা দেওয়ার মতো সঙ্গতি আছে সে আপনার বাড়িতে আসলেও দেবে, বা আপনাকে নিজের বাড়িতে নিয়ে গেলেও দেবে। আমি একটু কুণ্ঠিত হয়ে বললাম, তাহলেও 10 টাকা তো আমার প্রাপ্য নয়, 2 টাকা নিয়ে আমি রোগী দেখে থাকি। যুবক অল্প হাসল, বলল, মশাই, আমি ইচ্ছে করেই দিয়েছি। আপনার নিতে তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনি আমার একটা দুর্ভাবনা দূর করে দিয়েছেন, সেই হিসেবে আমি খুব একটা কিছুই আপনাকে দিইনি। বলে যুবক চলে গেল। নাম জিজ্ঞেস করব ভেবেছিলাম, কিন্তু পারলাম না। 10টা টাকা দিয়েছে বলে রোগীর নাম জিজ্ঞেস করা প্রথা বিরুদ্ধ। কয়েক মাস গেল, ওই যুবককে আর দেখিনি। দিন যেমন কাটছিল তেমনই কাটতে লাগলো। একদিন সন্ধ্যার পর আমি খেতে বসেছি, এমন সময় কি ডাকতে এলো। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে এলাম। একজন চাকর ভাড়াটে গাড়ি নিয়ে এসেছে। আমাকে বলল, আসুন, বাবু আপনাকে ডাকছেন। বাবু কে আমি আর জিজ্ঞেস করলাম না। অনেক দূর গিয়ে একটা পুরনো দোতলা বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো। আমি নেমে চাকরের পেছন পেছন ঘরে প্রবেশ করলাম। লোকজনের কোনো শব্দ শুনতে পেলাম না। দোতলায় উঠে ভৃত্য আমায় একটা ঘর দেখিয়ে দিল। ঘরে প্রদীপ জ্বলছিল। একটা টেবিলের কাছে একজন ব্যক্তি বসেছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো।
আমাকে বসতে নির্দেশ করে দরজা ভিজিয়ে বলল, বোধহয় আমাকে চিনতে পারছেন না। চিনতে পারলাম, সেই যুবক। গোঁফ দাড়ি কামিয়ে ফেলেছে, কিন্তু মুখের সাদৃশ্য দেখে আর গলা শুনে চিনতে পারলাম। বললাম, হ্যাঁ চিনতে পারছি বই কি। আপনার মনে আবার কোনো সন্দেহ উপস্থিত হয়নি তো? না, মানে আপনার সঙ্গে একটা পরামর্শ আছে। ডাক্তারের সাথে অনেক রকম পরামর্শই থাকতে পারে। আমি শুধু বললাম, হ্যাঁ বলুন। যুবক আরেকটু আমার কাছে এসে মৃদু স্বরে বলল, আমাদের এখন যে কথাবার্তা হচ্ছে সেটাকে গোপন রাখবেন। চিকিৎসক আর রোগীর কথা সবসময় গোপনীয়। রোগের চিকিৎসা ছাড়া কি আর কিছু করতে আপনার আপত্তি আছে? আর কি? না, মানে ধরুন কোনো অঙ্গচ্ছেদন করতে। কোনো কোনো যন্ত্রণায় কোনো কোনো অঙ্গচ্ছেদন তো করতে হয়। যদি ব্যথা না থাকে তো? তাহলে সুস্থ অঙ্গচ্ছেদন করব কেন? আর যদি ধরুন কোনো ব্যক্তি স্বেচ্ছায় অঙ্গচ্ছেদন করাতে চায় তবে? তাহলে বুঝতে হবে সেই লোকের কোনো দুরভিসন্ধি আছে। সুস্থ অঙ্গ ছেদন করা ডাক্তারের কাজ নাকি? আচ্ছা, একটা কথা আপনাকে স্পষ্ট করেই বলি, তাহলে বুঝতে পারবেন। আপনি আমার একটা আঙুল কেটে দিন, আপনাকে আমি 2000 টাকা দেব। 2000 টাকা? একসাথে বোধহয় আমি কখনো চোখেও দেখিনি। কথাটা শুনতে বিদ্রুপের মতো, কিন্তু সেই যে 10 টাকা পেয়েছিলাম সেটা আমার মনে ছিল। কিন্তু কেন আঙুল কাটতে চাইছে, কেন এত টাকা দিতে চাইছে, কিছুই বুঝতে পারলাম না। একটু চিন্তা করে বললাম, আপনার আঙুলে কোনো সমস্যা বা যন্ত্রণা আছে? কিচ্ছু না। আঙুলটা দেখতে কি খুব খারাপ? দেখুন। 2 হাতের 10 আঙুল সে আমায় দেখালো। হাতে কিংবা আঙুলে, কোনো আঙুলের গঠনে কোথাও কোনো দোষ নেই। আমি বললাম, তাহলে আঙুল কাটতে চাইছেন কেন? যুবক হেসে বলল, সে কথা আপনাকে বলবো না। দেখুন, আপনার আঙুলে তো কোনো যন্ত্রণা নেই, কোনো কঠিন রোগ নেই। সেটা কেটে আপনার সুস্থ সুন্দর হাত কুরূপ আর বিকল করতে চাইছেন কেন? শুনুন, এটা চিকিৎসকের কাজ নয়, আমি পারবো না। যুবক বলল, তাহলে আর খুব বেশি কথাবার্তার দরকার নেই। শুধু এটুকুই অনুরোধ, এই কথা যেন বেশি বাইরে প্রকাশ না হয়। না না, তার কোনো সম্ভাবনা নেই। আমি উঠে বাইরে যেতে উদ্যত হলাম। যুবক বলল, একটু দাঁড়ান। বলে একটা বাক্স খুলে একটা নোট বের করে সে আমার হাতে দিল। দেখি 500 টাকার নোট। আমি বললাম, আরে কি দিয়েছেন দেখুন, আপনার ভুল হয়েছে। কি ভুল হয়েছে আপনি বলুন না। আপনি ভুলে আমাকে 500 টাকার নোট দিয়েছেন। আমার কিছুই প্রাপ্য নয়, কারণ আমি আপনার চিকিৎসাও করিনি, আর সেই সম্বন্ধে কোনো পরামর্শও দিইনি। একমাত্র রোগীর কাছেই আমার কিছু পাওয়ার কথা থাকে, সুস্থ মানুষের কাছে নয়। যুবক বলল, না, এ টাকা আপনারই প্রাপ্য। আমি আপনাকে যে কথা বললাম একবার বিবেচনা করে দেখবেন। আমি নিজের ইচ্ছে আঙুল কাটতে চাইছি, এতে তো আপনার আপত্তির কোনো কারণ দেখতে পাই না। আপনি যদি সম্মতি দেন তাহলে কালকেই সময় আসবেন, বাকি টাকাও নিয়ে চলে যাবেন। যুবক কিছুতেই নোট ফেরত নিতে সম্মত হলো না। আমি বাড়ি ফিরে এলাম। পরে সারা দিন সে কথা ভাবতে লাগলাম। এত টাকার লোভ সহজে ছাড়া যায় না। তাছাড়া আমার টাকার নিতান্তই অভাব। আমি নিজে ইচ্ছে করে তো আঙুল ছেদন করছি না। আমি আপত্তি করলে কি হবে? আমি না কাটলেও অন্য একজন কাটবে। এরকম অনেক চিন্তা করে সন্ধ্যের পর অস্ত্র এবং অন্যান্য আবশ্যকীয় সামগ্রী নিয়ে আমি যুবকের বাড়িতে উপস্থিত হলাম। আমাকে দেখে যুবক একটু হাসল, বলল, দেখছি আপনি আমার কথায় সম্মতি দিচ্ছেন। তাহলে দেখুন, আপনি যখন নিজের ইচ্ছেতে আঙুল ছেদন করতে তৈরি হয়েছেন, তখন তো আমার কোনো রকম আপত্তি থাকার কথা নয়। সেই কথাই আমি আপনাকে বলছিলাম। বাড়িতে আর কেউ ছিল না। কাপড়ের টুকরো আরো অন্যান্য জিনিস এনে যুবক দরজা বন্ধ করল। শুধু আঙুল কাটলেই হবে না, একটু কৌশল দরকার আছে, তার জন্যই তো আপনাকে ডাকা। একটা বাক্সের ভেতর থেকে যুবক একটা মাটির তৈরি হাত বের করল। নির্মাণ কৌশল দেখে আমি খুব অবাক হলাম। বাঁ হাতের প্রতিমূর্তি, আঙুলগুলোর মধ্যে তর্জনী নেই, আর আঙুলের মূলে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন হয়েছে। যুবক বলল, এই চিহ্ন ভালো করে দেখুন। আঙুল ছেদ করে এইরকম একটা ক্ষত চিহ্ন আপনাকে রাখতে হবে। আপনাকে আমি 2000 টাকা দেব বলেছি।
এমন ক্ষতচিহ্ন যদি রাখতে পারেন তাহলে আপনাকে আমি আরো 500 টাকা দেব। আমি আর কোনো কথা জিজ্ঞেস করলাম না। যুবক বাম হাত বাড়িয়ে দিয়ে বলল, নিন, এখন কাটুন। আমি জিজ্ঞেস করলাম, খুব যন্ত্রণা হবে, সহ্য করতে পারবেন তো? পরীক্ষা করেই দেখুন না। মাটির হাতটা সামনে রেখে আমি ছুরি বের করলাম। মাংস কেটে অন্য অস্ত্র দিয়ে হাড় কাটলাম। যুবক একবারও মুখ বিকৃত করল না, যন্ত্রণাসূচক শব্দ করল না, হাত নাড়ল না, যেন আঙুল তার শরীর থেকে আলাদা। এরকম মনের জোর যার আছে, পৃথিবীতে অসাধ্য তার কোনো কাজই নেই। আঙুল ছেদন করে রক্তস্রাব বন্ধ করে ক্ষতস্থান বন্ধ করলাম। জিজ্ঞেস করলাম, খুব যন্ত্রণা হলো কি? অসহ্য যন্ত্রণার লক্ষণ কিছু দেখলেন নাকি? ধন্য আপনার মনের বল। আপনার মতো রোগী সবসময় পেলে ডাক্তারের আর কোনো চিন্তা থাকতো না। আপনার টাকা টেবিলের উপর আছে, নিয়ে যাবেন। আপনার ওই আঙুলের ক্ষত যতদিন না ঠিক হয় আমি রোজই আপনাকে দেখতে আসব। ঠিক আছে, আসবেন। 1,500 টাকার নোট টেবিলের ওপর ছিল। নিয়ে আমি বিদায় হলাম। ক্ষত আরোগ্য হতে হতে 1 মাসের ওপর লাগলো। মধ্যে মধ্যে আবার কেটে সেরকম ক্ষত চিহ্ন করে দিতে হতো। সুস্থ হবার পর অবিকল সেরকম একটা চিহ্ন রয়ে গেল। যুবক আমাকে আরো 500 টাকা দিল। বলল, আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমাকে কখন দেখেছেন এসব ভুলে যাবেন। যদিও গোপন রাখবার কথা আমি আর বলবো না, কারণ এখন প্রকাশ হলে আপনারই বিপদ হবে। পরের দিন সেই বাড়িতে আর যুবককে দেখতে পেলাম না। আমায় সে কিছুই বলে যায়নি। আমি নাম ধাম কিছুই জানি না। টাকাটা কাছে না থাকলে সমস্ত কথাটাই অলীক বলে মনে হতো। রোগীকে সুস্থ করে কখনো প্রচুর টাকা উপার্জন করতে পারিনি, কিন্তু সুস্থ শরীরে ক্ষত করে সম্পূর্ণ অঙ্গকে অসম্পূর্ণ করে প্রথমে এত টাকা লাভ হলো। কিন্তু তারপর থেকেই আমার লক্ষ্মীশ্রী হলো, পসার বাড়ল, টাকা আসতে লাগলো বাড়িতে। 2 বছর পরে শুনলাম একটা মামলা মোকদ্দমা নিয়ে লোকে নানা রকম তর্ক বিতর্ক আরম্ভ করেছে। কয়েক বছর আগে একজন অত্যন্ত ধনীর একমাত্র পুত্র নিরুদ্দেশ হয়। সকলেরই বিশ্বাস যে সে জলে ডুবে মারা গেছে, কিন্তু মৃতদেহ পাওয়া যায়নি। যখন তার মৃত্যু হয় তখন তার বয়স 12 বছর। ধনীর পুত্র বলে সেই বয়সেই বিয়ে হয়েছিল। বিধবা বালিকা স্ত্রী শ্বশুর বাড়িতে থাকে। বালকের নাম কুঞ্জলাল। সে নিরুদ্দেশ হয়েছে প্রায় 15 বছরের কথা। এর মধ্যে তার বাবার মৃত্যু হয়েছে, ঠাকুমা বর্তমান, এবং বিষয়ের ভার সবই তার হাতে। তার অবর্তমানে কুঞ্জলালের বিধবা স্ত্রী উত্তরাধিকারিণী। মৃতদেহ পাওয়া যায়নি বলে 12 বছর পর্যন্ত বালিকা সধবার চিহ্ন ধারণ করেছিল। 12 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে, বালিকা যুবতী হয়েছে, পোষ্যপুত্র নেবার কথা হচ্ছে। এমন সময় এক ব্যক্তি এসে উপস্থিত হল। তার নাম নাকি কুঞ্জলাল। বহুদিন নিরুদ্দেশ থাকার পর বাড়ি ফিরে এসেছে। তাকে একদল সন্ন্যাসী ধরে নিয়ে গেছিল। কাশ্মীর, তিব্বত প্রভৃতি নানা দেশ ভ্রমণ করে বয়ঃপ্রাপ্ত হয়ে সে ফিরে এসেছে। তাকে বাড়িতে আসতে দিতে সকলে আপত্তি করছে। সে বাবার সম্পত্তি প্রাপ্তির জন্য নালিশ করেছে। এই রকম মোকদ্দমা উপস্থিত হলেই লোকের মনে অত্যন্ত আগ্রহ এবং কৌতূহলের উদ্রেক হয়। সংবাদপত্রে নানা কথা প্রকাশিত হতে লাগল। নিরুদ্দিষ্ট বা মৃত কুঞ্জলাল এবং ওই ব্যক্তি একই কিনা চারিদিকে সেই বিচারই ক্রমাগত হতে লাগল। জাল কুঞ্জলাল বা সত্য কুঞ্জলাল, চারদিকে কেবলই এক কথা। শরীরগত সাদৃশ্যের জন্য একটা লক্ষণ দেখে ও শুনে অনেকের মনেই বিশ্বাস হয়েছিল যে এই ব্যক্তি সত্যি সত্যি হয়তো কুঞ্জলাল, জাল নয়। কারণ বালক কুঞ্জলালের বাম হাতের তর্জনী কোনো কারণে ছিন্ন হয়ে যায় এবং এই ছিন্ন স্থানে একটা ক্ষত চিহ্ন থেকে যায়। আর এই ব্যক্তিরও তর্জনী নেই এবং সেরকম ক্ষত চিহ্ন আছে। অতএব এই ব্যক্তি কোনো মতেই জাল কুঞ্জলাল হতে পারে না। তখন আমার সব কথা মনে পড়ল। যুবকের অভিসন্ধি বুঝতে পারলাম। তার সন্ধান নিয়ে একদিন তার সাথে দেখা করতে গেলাম। যুবক আমাকে দেখে অপরিচিতের মতো ব্যবহার করল। আমি বললাম, আপনার সাথে আমার গোপনে কিছু কথা আছে। যে 2-4 জন অন্য লোক বসেছিল তারা উঠে গেল। যুবককে একলা পেয়ে জিজ্ঞেস করলাম, আমি যেমন আপনাকে চিনতে পারছি, আপনিও আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন।
যুবক বলল, আপনাকে তো আমি কখনো দেখিনি, আপনার সঙ্গে তো কোনো পরিচয়ই নেই আমার। কি ইচ্ছে নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমি তো তাই জানি না। আমি আপনার তর্জনী ছেদন করেছিলাম, আর সেজন্য আপনি আমাকে 2,500 টাকা দিয়েছিলেন। সেটাও বোধহয় আপনার মনে নেই, তাই না? এই পর্যন্ত বুঝতে পারছি যে আপনি আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা বার করার চেষ্টা করছেন, কিন্তু সে চেষ্টা আপনার সফল হবে না। টাকা চাইবার জন্য আপনার কাছে আসিনি। আপনাকে কেবল কথা বলতে এসেছি যে আপনি এই মিথ্যে মোকদ্দমা করবেন না। আপনি জাল কুঞ্জলাল, আমি তা প্রমাণ করতে পারি। উকিলের পরামর্শও তো টাকা দিয়ে কিনতে হয় মশাই। আপনি বিনামূল্যে পরামর্শ দিতে এসেছেন। আপনি যদি আমায় জানেন তাহলে তো আমার স্বভাব সম্পর্কে আপনার ধারণা আছে। সাবধানে থাকবেন। আপনি চতুর এবং অত্যন্ত দৃঢ় সংকল্প, সেটা জানি, কিন্তু জেনে শুনে এরকম দুষ্কর্মে আপনার সহায়তা করতে পারবো না। আর কিচ্ছু না বলে আমি উঠে এলাম। সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞাপন দিলাম যে জাল কুঞ্জলালের মোকদ্দমায় প্রতিবাদীর পক্ষে বিশেষ প্রয়োজনীয় সাক্ষ্য কোন বিশেষ স্থানে সন্ধান করলে পাওয়া যেতে পারে। নাম ও ঠিকানা গোপন রেখে সংবাদপত্রের কার্যালয়ে ঠিকানা দিলাম। পরের দিন উত্তর এলো, প্রতিবাদীর উকিল আমার সাথে সাক্ষাৎ করতে চাইছে। দেখা হতেই উকিল বললেন, অনেকেই অর্থলোভে সাক্ষী সেজে আসছে, তা আপনিও কি সেই দলের লোক নাকি? আমি নিজের পরিচয় দিয়ে বললাম, টাকার লোভ থাকলে আপনাদের বিপক্ষেই সাক্ষ্য দিতাম। কি কারণে আমি এই ঘটনা জানি তা প্রকাশ করলে আপনাদের বিশেষ উপকার হবারই সম্ভাবনা রয়েছে। তা কি জানেন বলুন। আমি নিজে সাক্ষ্য দিতে পারবো না। যেটা জানি আপনাকে প্রথমে বলতে আমার আপত্তি আছে। প্রতিবাদীর আত্মীয় যদি কেউ থাকে তাকে বলতে পারি। একটু হেসে একটু সন্দেহ করে উকিল বললেন, সে কি, আপনি এই না বললেন আপনার অর্থলোভ নেই? এখনো তাই বলছি। তাহলে আত্মীয়ের সাথে দেখা করতে চাইছেন কেন? যা জানি তাকেই বলবো। সম্পত্তি এখন মেয়েদের হাতে, বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই। আপনি কার সঙ্গে দেখা করবেন? জ্ঞাতি, কর্মচারী, যে কেউ হোক। তার উপায় আপনি নিজে করতে পারেন, কিন্তু আপনি যা বললেন আমি সেটা বলে পাঠাবো। আর আমি উকিলের সাথে দেখা করতে গেলাম না। দিন 2-4 পরে প্রতিবাদীদের একজন কর্মচারী আমার সাথে সাক্ষাৎ করতে এলো। বলল, উকিলের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন? হ্যাঁ। কর্ত্রী ঠাকুরানী আপনাকে ডেকেছেন? কর্ত্রী ঠাকুরন মানে আসল কুঞ্জলালের ঠাকুমা। আমি কোনো কথা জিজ্ঞেস না করে কর্মচারীর সাথে গেলাম। ধনির বাড়ি যেরকম হওয়ার কথা সেরকমই বাড়ি। বৈঠকখানায় আমাকে বসিয়ে কর্মচারী জিজ্ঞেস করল, আপনি ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার। সে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে আমায় ডাকলো। অন্দরমহলে প্রবেশ করতেই একটা ঘর। ঘরে কোনো রকম শয্যা নেই। ঘরের মধ্যে গৃহকর্ত্রী বসে আছেন, প্রাচীনা, সামান্য বিধবার বেশ, হাতে হরিনামের মালা। দরজার কাছে আলাদা আসন পাতা ছিল। বৃদ্ধা বললেন, বসুন। আমি বসলাম। বৃদ্ধার চুল সাদা, বয়সও বেশ হয়েছে বোঝা যায়, কিন্তু চোখ অত্যন্ত উজ্জ্বল। তাকে দেখে বুদ্ধিমতী রমণী বলে মনে হলো। আপনি ব্রাহ্মণ? না, কায়স্থ। আপনি ডাক্তারি করেন? আগে হ্যাঁ। আপনি ভদ্রলোক, সেই জন্য আপনার সঙ্গে দেখা করতে আপত্তি করিনি। বিশেষত আপনি ডাক্তার, আপনার কাছে কোনো লজ্জা নেই। এই কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমি অনুভব করলাম না। আমি নিরুত্তর রইলাম। গৃহকর্ত্রী বললেন, আপনি কি জানেন সেটা জানতে পারি কি? আমি যা জানতাম আদ্যপান্ত বললাম। মহিলা মনোযোগের সাথে আমার সব কথা শুনলেন। আমার কথা শেষ হতে বললেন, আপনি টাকার জন্য আঙুল কেটেছিলেন? এখন হলে কাটতাম না, তখন আমার টাকার অভাব ছিল। আর দেখলাম যে সে নিজের ইচ্ছে আঙুল কাটতে চাইছে। আমি না কাটলে অন্য কেউ কাটতো। বুঝলাম, আপনার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না তাও বুঝতে পারলাম। আপনি এসে এই কথাগুলো জানিয়ে আমার উপকার করলেন। আর কেউ হলে এই কথা ঘুণাক্ষরেও প্রকাশ করত না। আপনাকে সত্যি কথাই বলেছি। এখন কি করব আজ্ঞা করুন। আপনি সেই লোকটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সে সমস্ত কথা অস্বীকার করছে এবং আমার সঙ্গে যে সাক্ষাৎ হয়েছিল সেই কথা পর্যন্ত স্বীকার করে না। শুধু যদি টাকার কথা হতো তাহলে কোনো ক্ষতি ছিল না, না হয় কিছু টাকা দিয়ে মিটে যেত। কিন্তু ঘরে বিধবা বউ আছে, জাতের ভয়ে
বড় ভয়ানক। তার সাথে আরেকবার দেখা করব, যদি যদি টাকা নিয়ে মামলা মেটাতে রাজি হয় সেই চেষ্টাই করব। ঠিক আছে, সেভাবেই চেষ্টা করবেন। কি বলল আমায় যেন জানাবেন। সেই কথা মতো আমি জাল কুঞ্জলালের সাথে আবার দেখা করতে গেলাম। সে প্রথমে আমার সাথে দেখা করতে সম্মত হলো না, অবশেষে বিশেষ কথা আছে শুনে রাজি হলো। সেই সময় তার বাড়ির কাছে আর কেউ ছিল না। আমাকে দেখে বলল, আপনি আবার কেন এসেছেন? আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনি বিষয় পাবার লোভেই এরকম মোকদ্দমা করেছেন তো? টাকা নিয়েই তো আপনার কথা নাকি? তো কুঞ্জলালের তো বিধবা স্ত্রী আছে, তাকে কেন বিপদে ফেলছেন? কিছু টাকা নিয়ে মোকদ্দমা নিষ্পত্তি করে ফেলুন না। আপনাকে স্পষ্ট কথা বলতে কোনো দোষ নেই। বিষয়ের প্রতি আমার বিশেষ লক্ষ্য নেই। স্ত্রী লাভ আমার প্রধান উদ্দেশ্য। বিধবা আবার নতুন করে স্বামী পাবে, এর থেকে সৌভাগ্যের আর কি আছে? রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। আপনার মনে যদি এমন পাপ সংকল্প থাকে, তাহলে আমি আপনার পরম শত্রু বলে জানবেন। আমি যা জানি সেই বিষয়ে আমি প্রকাশ্যে সাক্ষ্য দেব। আমার শত্রুর সংখ্যা এতই বেশি যে একজন বারলোকী কমলেও তাতে বিশেষ ক্ষতিবৃদ্ধি হবে না। আপনার যা ইচ্ছা হয় সাক্ষ্য দেবেন। আমি অন্তত 10 জন সাক্ষী দিয়ে বলিয়ে দেব যে আপনি প্রতিবাদীদের বাড়িতে যাতায়াত করেন এবং অনেক পুরস্কার এবং টাকার লোভে আপনি মিথ্যে সাক্ষ্য দেন। আমি আর বসলাম না। কে মিথ্যে বলছে দেখা যাবে বলে রেগে চলে এলাম। কুঞ্জলালের ঠাকুমাকে সব কথা স্পষ্ট করে বলতে পারলাম না। জাল কুঞ্জলাল টাকা নিয়ে মামলা তুলতে স্বীকার করছে না, এই কথা বললাম। বৃদ্ধা বললেন, মেয়েদের ধর্মরক্ষার উপায় নিজের হাতে। এই লোকটি যে কাজ করতে চলেছে তাতে যে স্ত্রী হত্যা পাতক হওয়ার ভয় আছে এমনটা তো মনে হয় না। দেখা যাক, ভগবানের মনে যা আছে তাই হবে। আমি বললাম, যাতে এই ব্যক্তির চক্রান্ত প্রকাশ হয় সেই চেষ্টার ত্রুটি হবে না। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন। জাল কুঞ্জলাল কে, কোথায় নিবাস, তার আত্মীয় কে আছে, আমি গোপনে অনুসন্ধান করতে লাগলাম। মামলা আরম্ভ হল। জাল কুঞ্জলালের পক্ষে অনেক সাক্ষী। মোকদ্দমা এমনভাবে সাজানো যে সকলেই বলতে লাগলো তার জিত হবে। প্রতিবাদীর পক্ষ থেকে আমি সাক্ষ্য দিলাম। কিছুদিন আগে যে আমি ওনার আঙুল ছেদন করেছিলাম সে কথা বললাম, যদিও সব কথা সত্যি বলতে পারলাম না। বললাম ওনার আঙুলে ঘা হয়েছিল, সেই জন্য আঙুল ছেদন করা হয়। জাল কুঞ্জলালের পক্ষে অনেক লোকেই আগে সাক্ষ্য দিয়েছিল যে আমি পুরস্কারের লোভে মিথ্যে কথা বলতে রাজি হয়েছি। এই পর্যন্ত মোকদ্দমা জাল কুঞ্জলালেরই জেতবার কথা। মোকদ্দমার শেষ দিন একজন নতুন সাক্ষী উপস্থিত হলো। তাকে দেখে জাল কুঞ্জলালের মুখ শুকিয়ে গেল। সাক্ষী বৃদ্ধা, বিধবা। বাদীকে দেখে কাঁদতে লাগলো। বলল, ওর নাম বেনি, আমার একমাত্র সন্তান। 3 বছর হলো ও গৃহত্যাগ করেছে। সেই শোকে কেঁদে কেঁদে আমার চোখ অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চারিদিকে একটা হুলস্থুল পড়ে গেল। দুপক্ষের উকিল অনেক বাক বিতণ্ডা করল। অবশেষে জাল কুঞ্জলালের হার হল। প্রবঞ্চনার অপরাধে তার পুনর্বিচার হল এবং দোষী প্রমাণিত হয়ে 7 বছর কারাগারে দণ্ড হল। কুঞ্জলালের বিধবার যেমন পোষ্যপুত্র নেবার কথা ছিল সেরকমই নেওয়া হলো। কুঞ্জলালের ঠাকুমা নাতবউকে সমস্ত সম্পত্তি বিষয়াশয়ের ভার দিয়ে কাশীবাসিনী হলেন। আজ শুনলেন সাহিত্যিক নগেন্দ্রনাথ গুপ্তের লেখা ছোট গল্প জাল কুঞ্জলাল। বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, গল্পের কথক তথা ডাক্তার অর্ণব, জাল কুঞ্জলাল অমরজিৎ, কর্মচারী সোহম, ঠাকুমা ইন্দ্রাণী, মা গোপা, আবহ নির্মাণ ও সম্পাদনা অর্ণব, সমগ্র পরিচালনা শুভদা। শেষ হল আজকের গল্প স্বল্প।